বিসমিল্লাহির-রহমানির-রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মীর উত্তমের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা আজকের এই সভায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। প্রথমে ধন্যবাদ জানাবো জিয়া স্মৃতি পাঠাগার এবং খুলনা মহানগর এবং জেলার নেতৃবৃন্দকে যারা এই বই প্রদর্শনীর আয়োজন করেছেন। রাজনৈতিক কর্মীরা আজকাল লেখাপড়ায় খুবই দুর্বল। এই ধরনের বই এবং মননশীল রচনার আরো বেশি প্রচারণা হওয়া প্রয়োজন। রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের জ্ঞান সম্পর্কে আরো সমৃদ্ধ হওয়া প্রয়োজন। ধীরে ধীরে আওয়ামীকরণ শুরু হয়ে গিয়েছে। আমরা এই আওয়ামীকরণের হাত থেকে বেঁচে বিদগ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে চাই। বিএনপি ভদ্রলোকের দল, মারদাঙ্গা গুন্ডা পান্ডার দল নয়, শিক্ষিত লোকের দল। যাই হোক, এখন এই রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে 1971 সম্পর্কে অনেক অজানা তথ্য আমি বলে যাচ্ছি আজকাল। তার জন্য আমার হয়তো রিস্ক হতে পারে। কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছি। গত 16 বছরে 5 বার জেলে গিয়েছি। আরো এই বয়সে যদি 10 বার জেল হয় কোনো অসুবিধা নেই, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হলে আমাদের কষ্ট লাগে। 30শে মার্চ ওই দিনই ক্যাপ্টেনের র্যাঙ্ক করার কথা আমার। কোথায় নতুন ক্যাপ্টেন হয়ে একটু ফুর্তি করবো, 30শে মার্চেই করতে হলো বিদ্রোহ। ক্যান্টনমেন্টে 8 ঘন্টা ব্যাপী যুদ্ধ। আমরা তখন সংখ্যায় মাত্র 300 ছিলাম। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালিদেরকে নিয়ে গঠিত রেজিমেন্ট, এবং ব্যাটালিয়ন মানে 800 সৈনিক, কোম্পানি মানে 150 সৈনিক। আমার ব্যাটালিয়ন অর্থাৎ 700 সৈনিকের অর্ধেক ছুটিতে ছিল, 300 যশোর ক্যান্টনমেন্টে ছিল। সকালবেলা ব্রিগেডিয়ার দুর্গানি, আমাদের ব্রিগেড কমান্ডার পাঠান, সে এসে আমাদের ব্যাটালিয়নকে নিরস্ত্র ঘোষণা করলো। তখন সাথে সাথে আমাদের সৈনিকেরা আমরা বিদ্রোহ করে অস্ত্রাগার ভেঙে অস্ত্র বের করে আমরাই আমাদের পাশে যে পাঞ্জাবি ইউনিট ছিল, ইঞ্জিনিয়ার্স কোম্পানি ছিল, 25 বালুচ রেজিমেন্ট, 22 FF রেজিমেন্ট, তাদের উপরে আমাদের সৈনিকরাই প্রথম গোলাবর্ষণ শুরু করে। কিন্তু সেই দিনটি ছিল 30শে মার্চ 1971। এর আগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকি 4টি ব্যাটালিয়ন চট্টগ্রামে, আগে বলি জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল, সৈয়দপুরে 3য় ইস্ট বেঙ্গল, কুমিল্লাতে বা ব্রাহ্মণবাড়িয়ায় 4র্থ ইস্ট বেঙ্গল, সৈয়দপুরে 3য় ইস্ট বেঙ্গল বলেছি। আর সবচেয়ে স্মরণীয় চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখানে বিদ্রোহ করেন। এই যে দেশের মধ্যে 25শে মার্চ একটা মিলিটারি ক্র্যাকডাউন করেছে, পাকিস্তানিরা বর্বর গণহত্যা চালিয়েছে, এটাও আমরা জানতাম না। এই 300 বাঙালি সৈনিক নিয়ে ক্যান্টনমেন্টে ফিরে আসলাম 29 তারিখ রাতে, 30 তারিখ সকালে আমাদের এই বিদ্রোহ। 30শে মার্চ বিকালবেলা সন্ধ্যার সময় যখন এই সারা বাংলাদেশে যুদ্ধের এই খবর শুনলাম, সেটি আমার জীবনের অত্যন্ত একটি আনন্দের মুহূর্ত। কারণ আমি ভেবেছিলাম আমি একাই বোধহয় বোকার মতো বিদ্রোহ করেছি একটি ক্যান্টনমেন্টে। আমাদেরকে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো দণ্ড নাই, এই দেশে হয়তো থাকতে পারবো না। কিন্তু এই যে সাধারণ মানুষের যে এত চেতনা, সাধারণ মানুষের মধ্যে যে বিদ্রোহের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে দেশপ্রেম, সেই দিন প্রথম দিন দেখে আমি অবাক হয়েছি। এবং এই 30শে মার্চের বিকেলেই আমি মনে মনে স্থির নিশ্চিত হয়েছি যে বাংলাদেশ নিশ্চয়ই স্বাধীন হবে, আমাদের যুদ্ধ নিশ্চয়ই সফল হবে। আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী, তিনি আমার এলাকা ভিজিট করলেন, বললেন যে তোমার সাথে 200 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক আছে, একটি ব্যাটালিয়নে 800 সৈনিক প্রয়োজন, তুমি আরো 500 সৈনিক অন্তত রিক্রুট করো এই অঞ্চল থেকে, তারপর এটাকে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হিসাবে প্রস্তুত করো। 500 তরুণকে রিক্রুট করলাম। কর্নেল ওসমানী বললেন যে ঠিক আছে, বেনাপোল চেকপোস্ট ছাড়ো, তুমি এদেরকে নিয়ে মেঘালয়ে যাও। সেখানে গড়ে উঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্স, যার অধিনায়ক ছিলেন স্বাধীনতার ঘোষক, চট্টগ্রামে বিদ্রোহ প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি এসে এই ব্রিগেডের অধিনায়কত্ব গ্রহণ করেন। প্রথম, 3য় এবং 8ম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয় জেড ফোর্স। মুক্তিযুদ্ধে জেড ফোর্স ইতিহাস সৃষ্টি করেছে। বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেটের
বিভিন্ন রণাঙ্গনে বীর বিক্রমে যুদ্ধ করেছে। সবচেয়ে বেশি গ্যালান্টি অ্যাওয়ার্ড, সাহসিকতা পুরস্কার এই জেড ফোর্সের সৈনিকেরাই পেয়েছে। শহীদের সংখ্যাও আমাদের এই সর্বাধিক, আত্মাহতি দিয়েছি আমরাই সবচেয়ে বেশি। 25শে মার্চ তারিখে পাকিস্তানিরা যখন একটি ভয়াবহ ক্র্যাকডাউন বাংলাদেশের উপর করলো, নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়ে দিল, এটাকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেনি। রাজনৈতিক নেতারা, তৎকালীন ভোটে বিজয়ী দল আওয়ামী লীগ, এরা বক্তব্য দিতে খুবই পটু। সাজানো মঞ্চে এমন সব বক্তব্য দিবে, শরীরের সব রক্তবিন্দু সাধারণ মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করে দেয় প্রতিদিন। কিন্তু যখন পাক বাহিনী, বর্বর বাহিনী মেশিন গান আর ট্যাঙ্ক নিয়ে এসে হামলা চালালো, প্রথম সুযোগে জনগণকে অরক্ষিত রেখে তারা পাশের দেশে পালিয়ে গেলেন। এই দুঃসময়ে কে রক্ষা করবে বাঙালিদেরকে মেশিন গান আর মোটরের আক্রমণ থেকে? যখন বাঙালিরা ভীত সন্ত্রস্ত হয়ে ঘর বাড়ি ছেড়ে গ্রামে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে, শহর ছেড়ে গ্রামে যাচ্ছে, এই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি জানিয়ে একজন বীর বাঙালি সৈনিক প্রতিরোধ সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, যার নাম মেজর জিয়াউর রহমান। তিনি 26শে মার্চ প্রথম প্রহরে গ্রামের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন তার সৈনিকের, ইস্ট বেঙ্গলের সৈনিকদের সামনে, যে আজ থেকে আমরা স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, আমরা যুদ্ধের মধ্যে এই দেশকে শত্রুমুক্ত করব। আমি যে 500 জনকে আমার সেনা দলে ভর্তি করেছি, তাদের মধ্যে 400 জওয়ানগণের জীবন দিয়েছে। তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছে। 1.5 মাস ট্রেনিং এর পর তারা দুর্দশ মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে। একটা উদাহরণ দিই, যুদ্ধে অনেকবার অলৌকিক ভাবে বেঁচে গিয়েছে। ময়মনসিংহের জামালপুরে একটা সীমান্ত ঘাঁটি কামালপুর আমরা আক্রমণ করেছিলাম, প্রথম ইস্ট বেঙ্গল জেড ফোর্সের অন্তর্ভুক্ত সেনা দল। আমরা তার 300টা সৈনিক আক্রমণ করেছি, আমাদের মধ্যে 100 জনই হতাহত হয়েছে। আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন সেখানে শহীদ হন, আমি নিজেও সেখানে আহত হই। এই সৈনিকের জীবন মৃত্যু কতক্ষণ স্থায়ী। যখন জেনারেল জিয়া এবং তখন মেজর জিয়া এবং আমি বাংকারে বসে শত্রুদেরকে মোকাবেলা করছি রণাঙ্গনে, সেই সময় আমার 100 গজ গানে ছিল আমাদেরই আলফা কোম্পানি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের অধীনে। ক্যাপ্টেন মাহবুব ওয়াইল্ড সেটে গোলন্দাজ বাহিনীর অফিসারকে বলতেছে শত্রুর উপরে গোলা ফেলার জন্য। কথাগুলো এরকম 1 to 5, 9 to 6, 1 রাউন্ড গান ফায়ার, মানে এই শত্রুর লোকেশন দিলাম, ফায়ার করো, 1 রাউন্ড গান ফায়ার মানে 6টা গোলা পড়বে। তো মাহবুবের কথায় আর্টিলারি অফিসার, ইন্ডিয়ান আর্টিলারি অফিসার গোলা ফেললো শত্রুর উপরে এবং শত্রুর উপরে গোলাটি পড়লো। তখন আনন্দে মাহবুব চিৎকার করে বলে উঠছে, ওয়েল ডান অন টার্গেট, অর্থাৎ খুব ভালো হয়েছে, শত্রু ঘায়েল হয়েছে, আবার ফায়ার করো। এই কথা বলার পর আমাদের বাহিনী ফায়ার করলো, পাকিস্তানের একটা মাত্র গোলা ফায়ার করেছে। সেই গোলাটা এসে ক্যাপ্টেন মাহবুবের 10 গজ দূরে পড়ে এবং তিনি সাথে সাথে শহীদ হন। এই কাহিনী বলার উদ্দেশ্য হলো এই গোলাটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো, তাহলে মেজর জিয়াউর রহমান এবং আমি দুজনেই শহীদ হয়ে যেতাম। মেজর জিয়া আমাকে এবং আমাদের কর্নেল জিয়াউদ্দিনকে ডাকলেন, বললেন যে আমরা সিলেট দখল করতে চাই। আমরা চা বাগানের ভিতর দিয়ে যুদ্ধক্ষেত্রে এড়িয়ে সিলেটের দিকে গেলাম। মেজর জিয়াউর রহমান আমাদের সাথে না থাকলেও পারতেন, তিনি ছিলেন সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার। তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো ভারতের অভ্যন্তরে থেকে যুদ্ধ পরিচালনা করলেও দোষের কোনো কিছুই নেই, সিনিয়র অফিসাররা পিছনেই থাকে। কিন্তু জিয়াউর রহমান এমনই একজন ব্যক্তি, তার বিবেকটাকে জানা দিয়েছে যে আমার অধীনস্থ সৈনিকরা প্রতিদিনই কেউ না কেউ শহীদ হচ্ছে, হারিয়ে যাচ্ছে, আমি কিভাবে ভারতের মাটিতে পৌঁছে থাকি। আমি গৌরীপুরের যুদ্ধের ট্রেনের মধ্যে তাকে বললাম, স্যার আপনি এখানে কেন, আপনি পেছনে যান, আমরা ব্রিগেড কমান্ডারকে হারাতে চাই না। তিনি বললেন যে আমার কষ্ট লাগছে, তোমরা এখানে জীবন দিচ্ছ আর আমি ভারতের অভ্যন্তরে বসে বসে দেখবো। এই ছিল জিয়াউর রহমানের পরিচয়। 4 দিন চলার পর হঠাৎ দেখি সামনে একটা বিল্ডিং। বুঝলাম সিলেটের কাছাকাছি আসছি, সিলেটের আগে কখনো যায়নি। সেই বিল্ডিংটি পরবর্তীকালে জেনেছি ছিল এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। সেখানে পাকিস্তানিদের অনেকগুলো কংক্রিট বাংকার রয়েছে টিলার উপরে। আমরা সকালবেলা আরেকটা টিলার তাদের মুখোমুখি হলাম। তাতে সেনা দলের ব্যাপ্তি তখনও বুঝতে পারিনি। সকালে যখন রোদ পোহাতে ওঠে তখন দেখলাম যে বেশ ভারী একটা সেনা দল এখানে রয়েছে। তারা চিৎকার করে আমাদেরকে পরিচয় জানতে চায়।
তো একটু পরে আমরা তো চুপচাপ কথা বললে বোঝা যাবে যে বাঙালি, যদিও আমাদের খাঁটি পোশাক, আমরা দ্রুত ট্রেঞ্চ খনন করার চেষ্টা করছি। মিনিমাম 2 ঘন্টা টাইম লাগে। আমরা 15-20 মিনিটে কোনো রকম হাঁটু পর্যন্ত খনন করতে পারিনি, আমাদের পুরো শরীর এক্সপোজ। এই অবস্থায় পাকিস্তানি বাহিনী আমার কোম্পানির উপরে পরপর 4টি আক্রমণ করলো। তাদের প্রায় 40 জন আমাদের হাতে নিহত হলো, কিন্তু আমরা যেহেতু ট্রেঞ্চ করতে পারিনি, আমারও সেনা দলের 18 জন শহীদ হলো। আমার সাহসিক প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরুত্তম শহীদ হলেন। 2টা মেশিন গান ছিল আমার সাথে, 2টা মেশিন গানের কমান্ডার শহীদ হলেন। আমরা ভেবেছি আজকে আমাদের জীবনের শেষ দিন, কারণ তারাও পিঠ দেয়ালে থেকে গেছে। এই মুহূর্তে যুদ্ধ চলছিল সিলেট থেকে 8 মাইল দূরে, অথচ আমরা সিলেট শহরে প্রবেশ করেছি সবার আগে। এমন সময় ভারতীয় বাহিনী গোলন্দাজ একটা অফিসার আমাদের সাথে ছিল, তার পিঠে ওয়্যারলেস সেট ছিল এবং চা বাগানের ভেতরে থাকায় ওয়্যারলেস সেট কাজ করছিল না। হঠাৎ করে যেহেতু লোকালয়ে এসেছি, সে আমাকে ভারতীয় মেজর বললেন যে এখন আমি যোগাযোগ করতে পারছি কামান বাহিনীর সাথে, কামানের গোলা ফেলতে হবে কিনা। আমি বললাম যে কামানের গোলা ফেললে আমরাই মারা যাব, একটা বিমান চটি আনা যায় কিনা। 8 ঘন্টা পরে দেখলাম 2টি ভারতীয় মিগ বিমান এসে সামনে এমসি কলেজের বাসায়, প্রিন্সিপালের বাসায় বাংকার গুলাকে রকেট মেরে মেরে উড়িয়ে দিল এবং পাকিস্তানিরা চিৎকার করে এই যে নিস্তব্ধ হয়ে গেল এবং তারা আত্মসমর্পণ করতে প্রস্তুত আমাদেরকে জানিয়ে দিল। সেই দিনও অলৌকিকভাবে জীবন রক্ষা পেয়েছে। হঠাৎ করে বেতার যন্ত্রে যোগাযোগ স্থাপন হয়। তৎকালীন সময় 18টি জেলা ছিল বাংলাদেশে, সিলেট একমাত্র জেলা শহর যেটি কেবলমাত্র মুক্তিবাহিনী দখল করেছে, যেটি সম্ভব হয়েছে মেজর জিয়াউর রহমানের বীরত্ব এবং সাহসিকতার। এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কারণে মেজর জিয়াউর রহমান আমাকে বীর শ্রেষ্ঠ খেতাবের জন্য সুপারিশ করেছিলেন এবং আমি অত্যন্ত ভাগ্যবান একমাত্র জীবিত ব্যক্তি যাকে তিনি বীরশ্রেষ্ঠ পদের জন্য লিখিতভাবে সুপারিশ করেছেন। আর কোনো জীবিত ব্যক্তিকে এই সুপারিশ তিনি করেননি। তবে এই সিলেটের এই যে কানাইঘাট টু সিলেট এই জার্নিটা, এটি ছিল আমাদের জন্য একটি মাউসেতুমে যেরকম লং মার্চ, আমাদেরও একটা ডিসাইসিভ লং মার্চ এট দি ফ্যাগ এন্ড অফ দি ওয়ার। সেখানে সারাদিন চলতাম, সারা রাত চলতাম, দিনের বেলা গাছের নিচে শুয়ে থাকতাম। মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন অলি আহমদ এবং আমরা গাছের নিচে একই ম্যাট্রেস বিছিয়ে ঘুমাতাম। জিয়াউর রহমান তখন, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে সামনে আমাদের বিজয় সমাগত, যুদ্ধের শেষ পর্যায়ে আমরা, তিনি অনেক কথা বলতেন, কেমন বাংলাদেশটা কি স্বাধীন হলে কেমন রাষ্ট্র হবে। তার মনে সংশয় ছিল যে আমাদের স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন হবে। পাঞ্জাবিদের, ইস্ট পাঞ্জাবিদেরকে তাড়িয়েছি, কিন্তু ওয়েস্ট পাঞ্জাবের সৈন্যদেরকে তাড়িয়েছি, কিন্তু ইস্ট পাঞ্জাবের ভারতীয়রা তারা এসে এই দেশের উপরে প্রভুত্ব বিস্তার করার চেষ্টা করবে। আমরা বলতাম যে এটা সম্ভব হবে না, মুক্তিযুদ্ধ করে বিজয় হতে যাচ্ছি, আমরা কিসের কি আমাদেরকে তো। কিন্তু আজ 53 বছর পরে মনে হয় যে কেমন ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। তিনি সেই সময়ে 71 সালে বলেছেন এদের বিরুদ্ধে আমাদেরকে তৎপর হতে হবে। জিয়াউর রহমানের অনেক কৃতিত্ব রয়েছে। একটা কৃতিত্ব সাধারণত লোকে বলে না বা ভুলে যেতে বসেছেন। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের 1/10 এই পার্বত্য চট্টগ্রাম যে এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে তার কারণ মেজর জিয়াউর রহমানের বলিষ্ঠ পদক্ষেপ। আমাদের বন্ধু রাষ্ট্র চাকমাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে ভিতরে পাঠিয়েছে। সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করেছে এবং বেসামরিক নাগরিকদেরকে, দরিদ্র মানুষদেরকে বিভিন্ন হিলে বসতিতে বাঙালি বসতি স্থাপন করেছেন জিয়াউর রহমান। খাগড়াছড়িতে এখন আমরা সমান, বাঙালিদের সংখ্যা বেশি। অন্যান্য অঞ্চলেও এখন বাঙালিদের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের বন্ধু রাষ্ট্রের ইদানিং কালের যে কর্মকাণ্ড দেখছি, ওই সময় যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইভাবে বাঙালিদের বসতি স্থাপন না করতেন, এই দেশ এখন ভারতের অন্তর্ভুক্ত হয়ে যেত। এটি আমাদের দেশের সবচেয়ে সম্পদশালী এলাকা। এখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে, বঙ্গোপসাগর উপকূলে তেল পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা হতদরিদ্র জাতি নই, আমাদের ভবিষ্যৎ রয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে মনা এবং অন্যরা হিজবুল বাহারে গিয়েছিল, সেখানে তরুণ ছাত্রদেরকে তিনি বলেছেন যে আমাদের ভবিষ্যৎ কিন্তু এই বঙ্গোপসাগর, বাংলাদেশের বিস্তৃতি আরো অনেক হবে। তোমরা নিজের দেশের ভৌগোলিক অবস্থান, আমাদের সম্পদকে চিনে রাখো।
বাংলাদেশের ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে তিনি তরুণদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। যেমন উজ্জীবিত করেছেন স্বাধীনতার ঘোষণায়, লক্ষ কোটি মানুষ উজ্জীবিত হয়েছিল তার কালুরঘাট বেতার কেন্দ্রের ঘোষণায়। এই ঘোষণা কৃতিত্ব তাকে দেওয়া হয় না, তারা বলে তাদের নেতা ঘোষণা দিয়েছে। অথচ রাত 10টার সময় জনাব তাজউদ্দিন আহমদ টেপ রেকর্ডার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, বলেছেন পাকিস্তান আর্মি মুভমেন্ট শুরু করেছে, আপনি স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেছেন আমি যদি স্বাধীনতার ঘোষণা দেই তাহলে আমি বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত হব, পাকিস্তান সরকার আমার বিচার করবে, পাকিস্তান সরকার বিচার করবে, অর্থাৎ পাকিস্তান যে যাবে 9 মাস পরে যে পাকিস্তান থাকবে না, এসব তাদের মাথার মধ্যে ছিল না। আর একটি কথা বলি, তারা স্বাধীনতার দাবিদার। যেহেতু যশোর কুষ্টিয়া অঞ্চলে এসেছি, যশোর অঞ্চলে আমার পাশের সেক্টরে, আমরা 8 সেক্টরে ছিলাম, যশোর অঞ্চল 8 সেক্টর ছিল, খুলনা 9 সেক্টর ছিল। সেখানে আরেকজন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান আমার বন্ধু, আমার পাশের সেক্টরে ছিলেন শিকারপুর এই এলাকাতে। তিনি পরবর্তীকালে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হয়েছিলেন। অত্যন্ত সাহসী মানুষ, ইঞ্জিনিয়ার। 98 সালে যশোর ক্যান্টনমেন্টে তিনি যখন সেনাপ্রধান, একদিন আমাকে টেলিফোন করলেন, আপনি চলো এই সেক্টরের পুনর্মিলনী হচ্ছে, আমরা যশোরে যাই। সেনাপ্রধান অনুরোধ করেছে, আমি তখন বিএনপির এমপি গেলাম, এখানে যশোরে আসলাম। যশোর ক্যান্টনমেন্টে মনোহরপুর লেকের পাড়ে বিরাট সামিয়ানা টাঙিয়ে এই যশোর কুষ্টিয়া অঞ্চলে 10,000 মুক্তিযোদ্ধা সেখানে এসেছে, আরো 7,000 সৈনিক, সকল অফিসার, জিওসি, যেহেতু সেনাপ্রধান এসেছে, তারা এসেছে। এই অঞ্চলের এমপিরা সবাই ছিল। আমিও মঞ্চের উপরে অন্য এমপিদের সাথে বসা, সেখানে জেনারেল মুস্তাফিজুর রহমানের বক্তৃতাটা শোনেন। মুস্তাফিজুর রহমান খুবই সহজ সরল লোক, মাইকে উঠে বললেন যে আমি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেটিও আপনাদেরকে জানাতে চাই। বলে তিনি বললেন, এপ্রিল মাসের 8 তারিখে 71 সালে তিনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আরো 3 জন সৈনিককে নিয়ে পালিয়ে মাগুরা এসে উপস্থিত হলেন। মাগুরা গিয়ে রিপোর্ট করলেন জনাব সোহরাব হোসেনের কাছে। সোহরাব হোসেন স্যার আওয়ামী লীগের সিনিয়র লিডার, প্রথম ক্যাবিনেটের পূর্তমন্ত্রী ছিলেন। সোহরাব হোসেনের কাছে গিয়ে বলেন যে আমি ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, যুদ্ধ করতে এসেছি, মুক্তিযুদ্ধে যোগ দিতে এসেছি। ক্যাপ্টেন সোহরাব হোসেন স্যার বলে, আরে ক্যাপ্টেন স্যার আপনাকে কে ডেকেছে এখানে, আপনি ফেরত দিয়ে চাকরিতে জয়েন করে, এটা তো রাজনৈতিক ব্যাপার, আমরা আলাপ আলোচনা করে এটা সমাধান করে নেব, কোনো যুদ্ধ বিগ্রহের এখানে দরকার নেই। 8 এপ্রিল তারিখে আওয়ামী লীগের নেতা, সিনিয়র মোস্ট লিডার এই যশোরে মাগুরায় বসে একজন মুক্তিযোদ্ধাকে এই কথা বলছে, অথচ এখন বলে তারা স্বাধীনতা নাকি বহু আগে থেকে চিন্তা করেছে। এপ্রিল মাসের 8 তারিখে আর্মি অফিসারকে বলে কেন আপনার চাকরিতে যায় জয়েন করেন। এইসব গল্প কাহিনী এখন একটি মাত্র ধ্রুব সত্য হলো, মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, পুরো জাতি সেখানে যুদ্ধ করেছে, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। এবং এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান, তার স্বাধীনতা ঘোষণায় বাংলাদেশের মানুষ তিনি স্বাধীনতা ঘোষণা এবং জেড ফোর্সকে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে করা উচিত ছিল সেনাপ্রধান, তাকে তো করেই নেই, পুরস্কার তো দেয় নেই, তাকে আরো সুপারসিড করে 2 নম্বর বানিয়ে দিয়েছে, তার জুনিয়রকে চিফ অফ স্টাফ করে দেওয়া হয়েছে। একদিন সকালে দেখি খুব বিষণ্ণ মন, এমনি সুপারসিড হয়ে গেলে মন খারাপ থাকে, বিষণ্ণ তিনি থাকতেন। আমাকে দেখে বলে, আচ্ছা হাফিজ বলো তো এই সরকার কি আমাকে চিফ অফ স্টাফ করবে কোনদিন? আমি তড়িৎ জবাব দিলাম, স্যার কোনোদিনই না, আপনি যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই কথা আপনাকে কোনোদিন করবে না। উনি বলেন না, আমাকে একজন হাত দেখে বলেছে যে আমি হবই। আমি বললাম স্যার আমি হাত দেখায় পামিস্ট্রিতে বিশ্বাস করি না। তো যাই হোক, উনি ওনার বিশ্বাস নিয়ে অটল ছিলেন। চিফ অফ স্টাফ হওয়ার পর ওই রাত্রে দেখে উনি আমাকে টেলিফোন করছে, আমি তখন তার অধীনে না, আমি 46 ব্রিগেডের ব্রিগেড মেজর, অন্য জায়গায় 5 মাস আগেই তার কাছ থেকে হয়েছে। কিন্তু ওই যে আমি বলেছি আপনাকে কোনোদিন করবে না, উনি বলছে আমাকে করবে, আমার হাত থেকে একজন বলেছে। আমাকে ফোন করে বলে হাফিজ রেডিও শুনছো? আমি শুনি নাই। স্যার কি ব্যাপার? তো বলে রেডিও শোনো, আই এম দি নিউ চিফ। তাই বললাম স্যার কংগ্রাচুলেশনস, তুমি তো বলছিলে না, এই দেখো ভাইকে থাকলে আসলে তাই, তাকে আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, মানুষ তাই সম্মান থেকে তাকে বঞ্চিত করতে পারে। সম্মান হলো জিয়াউর রহমান, কোনোদিন চেষ্টা করে কোনো পদে যাওয়ার জন্য, সুপারসিড হয়ে নীরবে চুপচাপ চাকরি করে গিয়েছে।
15ই আগস্টে আওয়ামী লীগ বলে তিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত। ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে 15ই আগস্ট সকালে তার সাথে আমার সকালে দেখা। কিভাবে দেখা? সকালবেলা 6টার সময় 15ই আগস্ট 1975 সাল হত্যাকারী একজন মেজর রশিদ তিনি আমাকে বললেন যে উই হ্যাভ কিল্ড দি প্রেসিডেন্ট। আমি আজ বলে কি? তো বলে সে তার সৈনিক দল সেনা দল তার সাথে গাড়ি ভর্তি গিয়েছিল। তো আমার প্রথম কাজ হলো আমি আমার কমান্ডিং অফিসার কর্নেল শাবাজ জামিলকে জানানো দরকার। তো আমি আমার ব্রিগেড কমান্ডারের কাছে গেলাম তাড়াতাড়ি ইউনিফর্ম করে, যে বললাম স্যার এই ঘটনা। উনিও হতবাক, তাড়াতাড়ি ইউনিফর্ম করে আমরা অফিসের দিকে, তখন এত সকালে আমাদের গাড়িও আসে নাই, আমরা পায়ে হেঁটে আমাদের অফিসের দিকে রওনা দিলাম। পাশে ছিল তৎকালীন উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের বাসা। আমি এবং শাবাজ জামিল দুজনেই জেড ফোর্সে তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম। 8 ঘন্টা বিদ্রোহের পর, 8 ঘন্টা পাকিস্তানিদের সাথে গোলাগুলির পর আমার সাথে একজন তরুণ সেকেন্ড লেফটেন্যান্ট ছিল আনোয়ার, হার্ডলি 17-18 বছর বয়স। সে শহীদ হয়, আরো 20-25 জন শহীদ হয়, 70 অন্তত 50 জন আমাদের গুলিতে নিহত হয়। 8 ঘন্টা যুদ্ধের পর আমাদের গোলাগুলি শেষ হয়ে গেলে আমরা বের হয়ে আসি যশোর ক্যান্টনমেন্ট থেকে। পাশে একটা গ্রাম আছে, গ্রামটির নাম খিদিরদিয়া। আমরা মনে করেছি আমি বোধহয় একমাত্র বিদ্রোহী, আমি যে মেজর জিয়া বা পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়ার সে বেতার ঘোষণা বা অন্যান্য বেঙ্গল রেজিমেন্টের যে বিদ্রোহ সেগুলোর কথা আমরা জানতাম না, কারণ আমরা মহেশপুর, জীবননগর এইসব এলাকায় সীমান্ত বর্ডারে সীমান্তে ট্রেনিং এ আমরা ব্যস্ত ছিলাম। এই যে দেশের মধ্যে 25শে মার্চ একটা মিলিটারি ক্র্যাকডাউন করেছে পাকিস্তানিরা, বর্বর গণহত্যা চালিয়েছে, এটাও আমরা জানতাম না। এই 300 বাঙালি সৈনিক নিয়ে ক্যান্টনমেন্টে ফিরে আসলাম 29 তারিখ রাতে, 30 তারিখ সকালে আমাদের এই বিদ্রোহ। 8 ঘন্টা যুদ্ধের পর গোলাগুলি শেষ হয়ে গেলে আমরা যখন বেরিয়ে গেলাম, খিদিরদিয়া গ্রামে প্রবেশ করে দেখি হাজার হাজার ছাত্র, যুবক, সাধারণ মানুষ লাঠি, সোটা, দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে আল্লাহু আকবার, জয় বাংলা, বীর বাঙালি, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তাদের কাছ থেকে এই বেরিয়ে তাদের কাছে শুনলাম যে মুক্তিযুদ্ধ সারা দেশে শুরু হয়ে গিয়েছে। চট্টগ্রামে অসংখ্য ঘটনা, ছোট ছোট ঘটনা আছে, আমাদের টাইম হয়ে গেছে, বেশি সময় নিতে চাই না। সবশেষে কথা হলো যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই যে আমার ব্যাটালিয়নে কয়েক শত সৈনিক জীবন দিল, এই দেশের ছাত্র, যুবক, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইন্ডিয়ার সৈনিকেরা হাসতে হাসতে দেশের জন্য জীবন উৎসর্গ করলো। যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য কি বাস্তবায়িত হয়েছে? মোটেও বাস্তব হয় নাই। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা, গণতন্ত্র। এই প্রত্যেকটিকে ধ্বংস করেছে বর্তমান বিনা ভোটের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাদের কারণে দেশে আর গণতন্ত্র নাই, আমাদের ভোটাধিকার নাই। 6 বার সংসদ সদস্য হয়েছে, বিগত নির্বাচনে ঘর থেকে বেরোতে পারেনি, পুলিশ বাহিনী এসে আমার বাড়ি ঘিরে রেখেছে। এখানে অ্যানি এবং রুমি আর যারা এই আমাদের চপন যারা নির্বাচন করে, কেউ নির্বাচনী প্রচারণা করতে পারেনি। এই কি হলো মুক্তিযুদ্ধের চেতনা? যাই হোক, এই অঞ্চলে এই খুলনা জেলায় আমি দেখতে পাচ্ছি যে এখানকে যারা নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, এরা কথার চেয়ে কাজে অনেক বিশ্বাসী। এখানে মনা, গোকুল, হেলাল আরো যারা আছে চমৎকার একটি অনুষ্ঠান করেছে, কথাবার্তা নাই। অন্যান্য জেলায় যখন যাই খালি কথা, সবাই বাক্যবাদী, কথার চেয়ে এখানে কাজ বেশি। এটাই বিএনপির ভবিষ্যৎ। আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দুর্বৃত্ত দল, চোরের দল, যেখানে সেনা প্রধান চোর, পুলিশ প্রধান চোর, এদেরকে বাংলাদেশ থেকে আমরা আপনারা প্রস্তুত হন। যদি এই চোরের দল দীর্ঘস্থায়ী হয় ক্ষমতার, ইতিহাস মিথ্যা হয়ে যাবে। মানব সভ্যতার পরিক্রমা, পথ পরিক্রমা মিথ্যা হয়ে যাবে, সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে, এরা টিকবে না। এই দেশে আরো অনেক গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন এই দেশে কখনো ব্যর্থ হয় নাই। বিএনপির নেতৃত্বে যে গণ আন্দোলন গড়ে উঠবে, একটু ইনশাল্লাহ ব্যর্থ হবে না। সেই জায়গায় আমাদের হবে, বেগম খালেদা জিয়া আবার ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ।